Yes, sir. Sir, 81 দেখতে পাচ্ছ? জি স্যার। দেখো সবাই প্রায় 8-9 পেয়েছো। 9 পেয়েছো। তোমাদের কিছু মাইনর প্রেজেন্টেশনে ঠিক হয় নাই, টেবিল আকারে দাও নাই, কে জানি লিটারেচার আকারে লিখেছো। আর 8 পেয়েছো কয়জন জানি, 2 জন 3 জন। তোমাদের একটু মাইনর ভুল হয়েছে। আর 4 পেয়েছো, 1 2 একজন 5 পেয়েছো। আমাদের বেশ দেখো কি 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 মিস্টেক। জি স্যার। আবার নতুন করে পুরো বসায়। স্যার কুইজ কয়টা হবে? আরো তো একটা তো নিবই, তা আরো দুটাও নিতে পারি। আরো দুটা নিলে 3টা কাউন্ট হবে, আর একটা নিলে 2টা কাউন্ট হবে। বেস্ট n-1 কাউন্ট হবে। জি স্যার। যদি আর একটা নিই তাহলে বেস্ট 2 কাউন্ট হবে, আর যদি 3-4টা নিই তাহলে 3টা কাউন্ট হবে। কে না এটা ওকে, তাহলে আমরা এখন আমরা স্যার বলো। স্যার আমরা হচ্ছে এতদিন ধরে স্যার ফিজিক্যাল ডিজাইন করতেছি স্যার। স্যার এগুলোতে অ্যালগোরিদম গুলো স্যার দেখতেছি স্যার। এগুলো আসলে স্যার কোথায় ইমপ্লিমেন্ট করবো বা কিভাবে এগুলোর কোড কোথায় করা হয়? এগুলি ইমপ্লিমেন্ট তোমরা হয়তো করবে না, কিন্তু এইটা ইমপ্লিমেন্ট তোমরা যে সফটওয়্যার দিয়ে করছো, এই সফটওয়্যারের পিছনে এটা করা আছে। আমি ওইটা বলতে চাচ্ছি না, মানে এগুলো তো প্রতিদিন ডেভেলপ করা হয় আর কি, আরো মডিফাই করা হয়, আরো অপটিমাইজ করা হয়। তো আমরা ওগুলা মানে কোথায় করবো আর কি, সাথে বা এরকম কোথা করা হয়? এটা যদি তুমি ওই যে যারা মনে করো ক্যাডেন্সে যদি তুমি জব করো, ক্যাডেন্সে যদি চাকরি করো, তখন তোমাকে এইগুলি ডেভেলপ করতে হবে। আর এখন তোমরা ল্যাবে এই রাইটিং এই যেগুলি পিএনআর কিভাবে করছো? স্যার পিএনআর স্যার এখনো স্টার্ট হয়নি আর কি, নেক্সট লেভেল কি করছে এখন? স্যার এখন আমরা স্যার আমাদের স্যার ভেরিলগ শেষ করছি স্যার, আমাদের সিনথেসিসটা শেষ করছি স্যার। এরপর হচ্ছে স্যার কোড স্যার ক্যাডেন্সে শুরু করছি স্যার। তাহলে ও ক্লাসেও কিছু কিছু দেখানোর কথা, কোড লিখবে। তোমার ভেরিলগ এই জন্য শিখাচ্ছে, ভেরিলগ দিয়ে একটু লেখা, এই কিছু কিছু অ্যালগোরিদম লিখবে সে। অথবা কিন্তু এখনকার সিস্টেম তো সব অটোমেটিক হয়ে গেছে, তো এখন পুরোপুরি প্রোগ্রাম আর লিখতে হয় না। তোমার ওই যে ওগুলি স্ক্রিপ্ট লিখলেই এই সমস্ত প্রোগ্রাম ওর ব্যাকগ্রাউন্ডে রান করবে। তুমি মনে করো যে রাউটিং করবে না এরপরে, অথবা পার্টিশন ওই যে কি বলে প্লেসমেন্ট করবে, তখন তারপরে রাউটিং করবে। এই যে আমরা যে অ্যালগোরিদমগুলি শিখলাম, এই অ্যালগোরিদমটাই ওই ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে। মনে করো তুমি এটা কিরকম এক্সাম্পল, আমি যদি এক্সাম্পল আকারে দেই, তুমি মনে করো ম্যাটল্যাব করেছো তো তোমরা অনেক, রাইট? জি স্যার। ম্যাটল্যাব করেছো না? এখন ম্যাটল্যাবে তুমি ফোরিয়ার ট্রান্সফর্ম করেছিলে ডিএসপিতে? জি স্যার। হ্যাঁ, রাইট। এখন তুমি যখন ম্যাটল্যাবে যখন তুমি ফোরিয়ার ট্রান্সফর্ম করতে চাও, তখন কি তুমি প্রোগ্রাম লিখছো? না স্যার, কিছু ফাংশন আছে ওগুলো ইউজ করা যায়। শুধু FFT2 অথবা FFT3 দিলেই, আর তুমি ডাটাগুলি দিলেই ওরা FFT করে দেয় তোমাকে। জি স্যার। হ্যাঁ, এটাই। তারপরে তুমি মনে করো সবচেয়ে ভালো এক্সাম্পল হলো, মনে করো তোমার ওই যে 5টা নাম্বার আছে, তুমি এখান থেকে তুমি একটা ম্যাক্সিমাম নাম্বার বের করবা। এটা তো সি প্রোগ্রাম দিয়ে লিখেছো না তোমরা? জি স্যার। জি স্যার। মানে ছোট ক্লাস না কি বলে যে 4-1 বা না কি বলে 1-1 অথবা 1-2 তে প্রোগ্রামিং যখন শিখেছো, মনে করো 5টা নাম্বার দিয়ে দিলাম আমি, তুমি একটা সি প্রোগ্রাম লিখবা, এখান থেকে তুমি সিরিয়ালি সাজাবা, সর্টিং করা যেটা। তার প্রথমে সবচেয়ে বড়টা আসবে, তারপরে নেক্সটটা, এরকম করে। তোমরা তো এটা প্রোগ্রামিং করেছো। কিন্তু এখন যখন তুমি ম্যাটল্যাবে যাবা, তখন ম্যাটল্যাবে সর্ট বললেই তোমার এমনিতেই ওটা চলে আসবে না? জি স্যার। মানে ওই সর্টের ভিতরে তাহলে কি আছে? তুমি যে সর্ট যে ফাংশনটা লিখলে, এই ফাংশনের পিছনে তুমি যে প্রোগ্রামটা ওই সি দিয়ে লিখেছিলে, ওই প্রোগ্রামটাই ওর পিছনে লেখা আছে, ওই লাইব্রেরিটা। এখন তুমি শুধু SORT লিখলে, আর সাথে সাথে তোমার প্রোগ্রাম ওই পিছনে গিয়ে ওই সি প্রোগ্রাম রান করলো, রান করে তোমাকে রেজাল্ট দিয়ে দেবে, তোমার প্রোগ্রামটা লেখা লাগছে না।
তো এখন ক্যাডেন্সের এই সফটওয়্যারগুলি এখন সেরকম হয়ে গেছে, বেশি অটোমেটেড হয়ে গেছে। এটাতে একটা প্রবলেম হয় যে তোমার নিজের প্রোগ্রাম লিখতে হচ্ছে না, রাইট? নিজের প্রোগ্রাম লিখলে তুমি ভালো শিখতে পারতে। যেমন এফএফটি প্রোগ্রাম তোমরা হয়তো পড়েছো ক্লাসে, কিন্তু এফএফটি প্রোগ্রাম তুমি কিন্তু এখন লিখতে পারবে না, আমি শিওর। কারণ তোমরা এফএফটি প্রোগ্রাম তোমরা নিজে লেখো নাই কোনোদিনও, শুধু থিওরি ক্লাসে পড়েছো। কিন্তু যদি এটা যদি থিওরি ক্লাসে পড়ার পরে যদি ল্যাবে ওই ডিএসপির ল্যাবে যদি তোমার নিজের এফএফটি লিখতে হতো, সি প্রোগ্রাম দিয়ে হয়তো 2 পেজ হতো, তাহলে তুমি ভালো শিখতে পারতে। কিন্তু তা না করে তোমরা করেছো ওখানে গিয়ে শুধু এফএফটি কল করেছো, লাইব্রেরি কল করলেই তুমি রেজাল্ট পেয়ে গেছো। এটা কি বলে, তারপর ডেটাগুলি দিয়ে তুমি প্লট করে ফেলেছো, এফএফটির স্পেকট্রাম হয়ে যায়, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি বের হয়ে যায়। কিন্তু এটা তো আসলে না শেখার সিস্টেম। এই ক্যাডেন্স হলো বেশি অটোমেটেড। তুমি এই ক্যাডেন্স দিয়ে যখন তুমি পার্টিশন করবা বা প্লেসমেন্ট করবে, তখন ওর পিছনে ব্যাকগ্রাউন্ডে কি কোনো একটা কোনো একটা প্রোগ্রামিং যেগুলি শিখলে এর কোনো একটা রান করছে, কিন্তু কোনটা সেটা তুমি জানো না, রাইট? এটা হলো যে তোমার এটা আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ। বেশি অটোমেশন হওয়ার নলেজটা অতটা বাড়ে না। কিন্তু যখন তুমি মনে করবে যে না, আমি যদি রিসার্চ করতে চাই এটার উপরে, তখন রিসার্চ করতে গেলে তখন তুমি আর অটোমেটেড ওইটা দিয়ে করতে পারবে না, তখন তোমাকে নিজেকেই করতে হবে। তোমার এরকম লেআউট দেওয়া থাকবে, তোমাকে নিজে ওই পার্টিশনিং অ্যালগোরিদম লিখে ওখানে অ্যাপ্লাই করতে হবে। যেটা যে অ্যালগোরিদম আমরা যে ক্লাসে শিখেছি, কিন্তু আমরা তো আর প্রোগ্রামে লিখি নাই, প্রোগ্রাম লিখতে হবে। তোমার প্রোগ্রামের যে সিরো কোডগুলি দেওয়া আছে, লুপ আকারে দেওয়া আছে, ওইভাবে তুমি তোমার যে কোনো প্রোগ্রাম দিয়ে লিখতে পারো, সি দিয়ে লিখতে পারো, VHDL, ভেরিলগ, হোয়াটএভার, পাইথন, যে কোনোটা দিয়ে তুমি লিখতে পারো। সেই জন্য ওখানে দেওয়া আছে। আমরা যেটা এখন পড়ছি সেটা হলো যে আসলে ব্যাকগ্রাউন্ডে কি আছে, কিভাবে করে, অ্যাকচুয়ালি কি করা হয়, সেইটাই আমরা শিখছি। কিন্তু তুমি যখন ল্যাবে বেশিরভাগ সময়ই এখন সিস্টেম হয়ে গেছে শুধু ওই যে শর্টকাট। তুমি শুধু লাইব্রেরি কল করবে, তোমার অটোমেটিক পার্টিশন করে দেবে, রাউটিং করে দেবে, টাইম অ্যানালিসিস করে দেবে। কিন্তু তুমি যখন ডিজাইন ইঞ্জিনিয়ার হবে, তখন বলবে এটাকে আরো এফিশিয়েন্ট করার জন্য যদি তুমি এই ক্যাডেন্সের ওই প্রোগ্রামটা পার্টিশনটা তুমি কি আরো একটু স্মুথলি আরো বেটার করা যায় কিনা, তখন তোমাকে প্রোগ্রাম লিখতে হবে ওর ব্যাকগ্রাউন্ড। এমনকি তুমি এই যে নর্মাল এই যে যারা আমাদের বাংলাদেশে যে ডিজাইন ইঞ্জিনিয়ার কাজ করছে, যে উল কাসেমি বলো, নিউরাল, এখানে যদি তুমি রাউটিং সেকশনে কাজ করো, তখন তোমাকে অনেক সময় যে এই যে তুমি রাউটিং যে কি বলে লাইব্রেরি কল করে তুমি রাউটিং করলে, ওটা সবসময় ভালো নাও হতে পারে, এফিশিয়েন্ট ম্যাক্সিমাম এফিসিয়েন্সি নাও হতে পারে। তখন তোমাকে আবার ওইটাকে মডিফাই করতে হবে নিজের। তখন ওর ব্যাকগ্রাউন্ডে যেতে হবে, ব্যাকগ্রাউন্ডে গিয়ে তখন ওই ডেটাগুলি চেঞ্জ করতে হবে, কি বলে প্রোগ্রামগুলি চেঞ্জ করতে হবে। বুঝতে পেরেছো কেন আমরা এটা শিখছি? জি স্যার। আর স্যার আমরা যে অ্যালগোরিদম গুলো শিখতেছি, প্রতিদিনই দেখতেছি একটা অ্যালগোরিদম শেখার পর ওইটার থেকে আরেকটু অ্যাডভান্স লেভেল আরেকটা অ্যালগোরিদম আছে, বা ওইটার থেকেও আরো অ্যাডভান্স লেভেলের আছে। তো স্যার আমরা একটা অ্যাডভান্স লেভেলের শেখার পরে তাহলে তো মানে একটা মানে অলরেডি আছে, এক্সিস্ট করতেছে, তাহলে ওখান থেকে স্যার কিভাবে আরেকটা একদম নতুন ডেভেলপ হবে, বা এখানে আসলে কোনো প্রবলেম আছে কিনা, ওইটা তো তাহলে স্যার অনেক অ্যানালাইসিসের প্রয়োজন পড়বে, অনেক হাইলি ওটা তুমি যদি মাস্টার্সে গিয়ে থিসিস করো রাউটিং এর উপরে বা পার্টিশনিং এর অ্যালগরিদমের উপরে তুমি যদি থিসিস করো, তখন তোমাকে ওইগুলি অ্যানালিসিস করতে হবে যে এটা থেকে আরো ভালো কোনটা তৈরি করা যায়। ওগুলি রিভিউ করে তারপরে তুমি তখন ওই সবগুলি অ্যালগরিদম একই ডেটা সেটের উপরে অ্যাপ্লাই করে দেখবে যে কোনটা টাইম কত লাগে, কোনটার মেমোরি কতটা, তারপরে কোনটা কতটা এফিসিয়েন্সি দেয়, মানে বেটার এফিসিয়েন্ট অ্যানালিসিস করতে হবে তখন তোমার থিসিস করতে গেলে। এখন তো আর আমরা ওইরকম বেটার কোনটা বা কোনটা টাইম কম লাগে বা টাইম ডিলে কোনটায় বেশি, পাওয়ার কোনটায় বেশি লাগবে, এগুলি তো আর আমরা অ্যানালিসিস করছি না, কারণ এটা হলো আমাদের থিওরি সাবজেক্ট। আমাদের সবগুলি শিখতে হবে এবং অন্য টপিকসও শিখতে হবে। যখন তুমি যে কোনো একটা ফিক্সড টপিক্সের উপরে যাবে, তখন তুমি ওইটা অ্যানালিসিস করতে পারবে। থিসিস করার সময় থিসিসে তোমার স্পেসিফিক টাইটেল থাকবে, তখন তুমি ওইটা নিয়ে অ্যানালিসিস করবে। বুঝতে পেরেছো? অ্যান্সার পেয়েছো নাকি আরো কিছু কোশ্চেন আছে? বলো।
না স্যার। ওকে, আমরা এখন আমরা তো 50% টাইমে আমাদের এটা শেষ করতে চেয়েছিলাম, কিন্তু আমরা জানি না আমাদের কি আর 1 সপ্তাহ আছে? এটা 6 উইকস না আমাদের? এরপরে মিডের আগে 1 উইক আছে। আর 1 সপ্তাহ আছে। আমরা এখন 5 নাম্বার চ্যাপ্টার শেষ আমাদের। এখন আমরা আজকে আমি 8 নাম্বার চ্যাপ্টার দেখাচ্ছি, যেটা ইম্পর্টেন্ট। এটা করার পরে আমাদের যদি নেক্সট উইকে টাইম থাকে, তাহলে আমরা একটু 7 পড়বো না। চ্যাপ্টার 7 আমরা আগেই বলেছি, ওটা বাদ। চ্যাপ্টার 6-এ আমাদের অল্প একটু জিনিস আছে, আমরা যদি পারি, আমরা যতটুকু পারি সেটুকু পড়বো। আগে আমরা এই চ্যাপ্টারটা শেষ করি, এটা বেশি ইম্পর্টেন্ট। এটা আমাদের যে ফিজিক্যাল ডিজাইনের লাস্ট কম্পোনেন্ট, যেটা টাইমিং অ্যানালিসিস বলতে হয়, বলি আমরা। টাইমিং রেকর্ডিংটা স্যার দেওয়া হয়নি। রেকর্ডিং দিন, আচ্ছা, রেকর্ডিং দেওয়ার জন্য এখানে গেলাম। ওকে, দেখতে পাচ্ছ স্ক্রিন? জি স্যার। এটা হলো টাইমিং। এই যে দেখো পড়া আছে টাইমিং ক্লোজার। তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত যা যা করলাম, যে প্রথমে পার্টিশন করলাম, তারপরে প্লেসমেন্ট করলাম, তারপরে হচ্ছে রাউটিং করলাম। রাউটিং করার পরে আমরা রাউটিং মানে তো যে তার সবগুলি কানেকশন দিলাম, ও তার আগে আমরা সব পিন অ্যাসাইন করেছি। তাহলে সব এখন শেষ হয়ে গেল করার পরে এখন আমাদের দেখতে হবে যে টাইমিং অ্যানালিসিস করতে হবে। টাইমিং অ্যানালিসিস মানে হলো যে তুমি যে সার্কিটটা যেভাবে লেআউট করলে, সেটা করার পরে টাইমটা ঠিক আছে কিনা, টাইমটা ঠিক মতো কাজ করবে কিনা। ফর এক্সাম্পল, আচ্ছা, এখানে আমরা বলাচ্ছি না, আমরা এমনি এখানে আমরা একটা ড্র করি এখানে, তাহলে বুঝতে পারবো। মনে করো এটা কি করতে হবে। ফর এক্সাম্পল, তোমার একটা সার্কিট আছে এরকম, মনে করো আমরা যদি বলি এটা অ্যান্ড গেট আছে এরকম, ধরো 2 ইনপুট, তারপরে এখান থেকে আর একটা অর গেট। আচ্ছা, ঠিক আছে, এটা ন্যান্ড গেট দিলাম, ন্যান্ড গেট আছে। লেটস সে এটা 3 ইনপুট যদি হয়, তারপরে এখানে গিয়ে ধরো একটা অর গেট আছে, এটা অর গেট আমরা ধরলাম। হ্যাঁ, অরটা ভালো দেখাচ্ছে না, এটা 3 ইনপুট। এখন আমি যদি এই যে এ বি সি ডি, এরকম যদি করি, এখন দেখো আমরা তো এই লেআউট করবো না এই ব্লকগুলির সবগুলির, তাই তো? আমরা এই যে দেখো, এই যে এটা কি বলে, এই আমরা যেটা দেখা যাচ্ছে না স্যার, এটা দিই, তাহলে এটা মনে করো এটা 1, এটা 2, এটা 3, তিনটা আমাদের লজিক ব্লক আছে। তাহলে এই ব্লকগুলি কি করেছি আমরা আমরা ওই যে প্রথমে শিখেছি পার্টিশন, আগে লেআউট তো করবোই, লেআউট তো আমরা লাস্ট সেমিস্টারে শিখে ফেলেছি। এখন সেই লেআউটগুলিকে আমরা এখানে পার্টিশন করব। ফার্স্টে পার্টিশন করার পরে তারপরে এটা প্লেস করে তারপরে আমরা এই যে তারগুলি লাগানোর পরে আমরা মনে করলাম যে এরকম করে আমরা উপরে এটা নাম্বার 1 ব্লক, আর এটা নাম্বার 2 ব্লক, মনে করো আমরা এটা এক সাইডে রাখলাম, আর আরেক সাইডে আমরা যেটা এটা বড় একটা আমরা মনে করলাম যে এটা মনে করো আমরা এটাকে আমরা 3 দেই, কারণ এটা দেখো এটা 2 ইনপুট, এটা 3 ইনপুট। আমরা যদি এটাকে 2 দেই আর এটাকে 3 দেই, এরকম মনে করো হলো পার্টিশনটা। করার পরে এখন তো আমাদের এই যে রাউটিং করতে হবে। নেক্সট রাউটিং করলে আমাদের রাউটিং হবে এর ভিতর থেকে। আমরা জানি যে 2 থেকে এখানে আসবে, 1 থেকে এখানে আসবে, তারপরে এখান থেকে আউটপুট যাবে, এটা হলো ওয়াই মনে করো। তাহলে এটা আমরা টোটাল রাউটিং করে ফেললাম। এখন আমাদেরকে দেখতে হবে যে টাইমিংটা ঠিক আছে কিনা। দেখো আমরা এখানে এই যে 1 নাম্বার যে গেটটা, এখানে হলো এই গেটে 2টা ইনপুট, তাহলে 2 ইনপুট একটা অ্যান্ড গেট যদি তুমি তৈরি করো, যে সেটা যত কমপ্লেক্সিটি আসবে,
আবার 3 ইনপুট ন্যান্ড গেটের কমপ্লেক্সিটি একটু বেশি হবে না? জি স্যার। বেশি হবে। তাহলে এইটা তাহলে এইখানে যে লেআউটটা, এই লেআউটটা একটু বড় কমপ্লেক্স সার্কিট। তাহলে এইখানে যখন ডেটাগুলি প্রসেস হবে, যে CDE, এই ডেটা প্রসেস করতে একটু টাইম লাগবে বেশি কম্পেয়ার টু এই অ্যান্ড গেট 1 এর থেকে। তাহলে দেখো 1 এর আর 2 থেকে তো তুমি যে ডেটাটা তোমার বেরিয়ে আসবে, এই ডেটা যে সেই ডেটা দেখো 1 থেকে ডেটা আসবে এই, আবার 2 থেকে ডেটা আসবে এইখানে আসার পরে তারপরে তো তোমার এইটা অপারেট করতে হবে, তাই না? জি স্যার। এখন যদি মনে করো তোমার এই যে এই 1 থেকে এই 2 তে ডেটা আসতে মনে করো একই সময় লাগে, ধরলাম আমরা ডিস্টেন্স সেম, ফর এক্সাম্পল আমরা ধরলাম যে 2 ন্যানো সেকেন্ড লাগে, এটাও 2 ন্যানো সেকেন্ড লাগে, তাই না? কিন্তু এটার প্রসেসিং টাইম তো ডিফারেন্ট। মনে করো এখানে প্রসেস করতে লাগে 5 ন্যানো সেকেন্ড, আর এইটাতে মনে করো প্রসেস করতে লাগে 8 ন্যানো সেকেন্ড, এই 2 তে। তাহলে এখন যদি তুমি এই যে ABCDE তুমি যখন ইনপুট দেবে, এই যে ইনপুট ডেটাগুলি, এটা তো তুমি একই সময় দেবে না? জি স্যার। একই সময় যদি তুমি দাও, তাহলে দেখো তো এই যে এই পয়েন্টে যে OR গেটের ইনপুটে ডেটা আসতে কত সময় লাগবে, কত সময় পরে এই যে তুমি এখানে দেওয়ার পরে এখান থেকে কত সময় পরে এখানে ডেটা আসবে, কতক্ষণ পরে এই OR গেটটার অপারেশন করা উচিত? 2 ন্যানো স্যার। 2 কেন? তুমি AB তে ডেটা দেওয়ার পরে তো তুমি 1 নম্বরে যে গেট উপরের অ্যান্ড গেট অপারেট করবে না, তো সেই লেআউটের ভিতর দিয়ে ডেটা প্রসেস হতে হবে না, অ্যান্ড গেটের ডেটা। জি স্যার। তারপর তো এই ওয়্যারের ভিতর দিয়ে যেতে লাগবে 2 ন্যানো সেকেন্ড, যে এখান থেকে বেরোয় এই পর্যন্ত পৌঁছাতে 2 ন্যানো সেকেন্ড টাইম লাগবে না একটু? এটা তো ওয়্যার, আর এর ভিতরে আমরা ধরেছি 5, তাহলে আমরা AB এখানে আমরা যদি স্টার্টিং বলি, স্টার্ট, তাহলে এই পর্যন্ত আমাদের রিস আমরা যদি অ্যারাইভেল বলি, অ্যারাইভেল, এখানে অ্যারাইভেল কত সময় পরে অ্যারাইভ করবে ডেটাটা, রেজাল্টটা? 5 + 2 না? জি স্যার। এটা তাহলে 7 ন্যানোমিটার পরে না 7 ন্যানো সেকেন্ড পরে এইখানে ডেটাটা চলে আসবে, অ্যান্ড গেটের ডেটাটা। এখন তুমি এই ন্যান্ড গেটের ডেটা কতক্ষণ পরে আসবে এখানে? 10 ন্যানো স্যার। 10 ন্যানো সেকেন্ড পরে আসবে। তাহলে দেখো তুমি যখন স্টার্ট করলে তার কতক্ষণ পরে তাহলে এই OR গেটটা অপারেট করা উচিত? স্যার 10 এর পরে স্যার অপারেট করে। 10 অথবা তারপরে, তাই না? তাহলে আমরা যদি এফিশিয়েন্ট করতে চাই তাহলে আমরা 10 ন্যানো সেকেন্ডেই করতে চাই, তাই না? যদি আমরা পরে 11-12 ন্যানো সেকেন্ডে করি তাহলে আমাদের এটা সার্কিটটা স্লো হয়ে যাবে। কিন্তু আমরা যদি ফাস্ট করার জন্য এটা 8 ন্যানো সেকেন্ডে অপারেট করি তাহলে কি হবে বলতো? ওয়াইটা আউটপুট আসবে না। রং আউটপুট আসবে না? জি স্যার, রং আউটপুট। রং আউটপুট, এই যে তিন কি বলে, এই যে নিচের যে ইনপুটটা, এই ইনপুটটা আর সে এই ন্যান্ড গেটের ইনপুট না নিয়েই এটা এর আগে যে ভ্যালু ছিল সেই ভ্যালু নিয়ে কাজ করা শুরু করবে, তাই না? জি স্যার। সো দ্যাট মিনস তোমাকে এটা ফিক্স করতে হবে তাহলে, কারণ তোমাকে এটা কখন অপারেট করবে, দ্যাট ইজ কল্ড টাইম এনক্লোজার। তার মানে এই যে কখন কোনটা অপারেট করবে, কত টাইম পরে, সেটা সেট করতে হবে তোমাকে। আদারওয়াইজ আমরা মনে করি যে না VLSI সার্কিট মানেই খুব তাড়াতাড়ি করতে হবে সবকিছু। না, তাড়াতাড়ি করতে গেলে অনেক সময় রং হতে পারে। এই যে দেখো এখানেই তুমি তাড়াতাড়ি করতে গেলে রং হতে পারে, রং ডেটা আসবে তোমার আউটপুটে। সো সবসময় যে তাড়াতাড়ি করতে হবে তা না, কিন্তু তাহলে এইটাকে তাহলে কি করতে হবে, এটাকে তাহলে ফিক্স করতে গেলে তো আমরা জানি যে আমরা এই 10 ন্যানো সেকেন্ডের আগে আমরা অপারেট করতে পারবো না। যদি আমরা অপারেট করতে চাই তাহলে আমাদের, দেখো আমরা তো লেআউট এফিসিয়েন্টলি অলরেডি করেই ফেলেছি, তাহলে এখানে লেআউটে আমাদের হাত দেওয়ার কিছু নাই। 1, 2 আর 3 এই লজিকের ভিতরে আমাদের আর কিছু করার নাই।
এটা তো আমরা এফিসিয়েন্টলি একটা ব্লক করে করেই তারপরে আমরা এই পর্যন্ত আসছি। আমাদের এখানে কাজ হলো শুধু রাউটিং। আমরা এখানে কি করেছি, শুধু পার্টিশন করেছি, রাউটিং করেছি। এখন আমরা টাইমটা অ্যানালাইসিস করতে চাই। এখানে প্রবলেমটা হবে, দেখো তাহলে আমরা যদি এইটাকে যদি আমরা এফিসিয়েন্ট একটু করতে চাই, তাহলে একটা কাজ করা যায় যে আমরা যদি আরেকটু কম সময় অপারেট করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, এই যে এই লাইনটাকে একটু ছোট করে দিতে পারি। যে এই লাইনটা না, এই যে 2 ন্যানোসেকেন্ড যে টাইমটা, এইটাকে যদি আমি 2 নম্বর ব্লকটাকে যদি এই কাছাকাছি এনে এখানে বসাতাম, তাহলে আমাদের 2 ন্যানোসেকেন্ডের জায়গায় হয়তো 1 ন্যানোসেকেন্ড লাগতো, তাই না? 2 আর 3টা যদি খুব কাছাকাছি আমরা পার্টিশন করে কাছাকাছি প্লেস করতাম, তাহলে এই যে রাউটিং, এই যে তারটা দিয়ে আমরা কানেকশন দিয়েছি, এই তারটা লাগতো না এখানে। জি স্যার। এই যে এই তারটা, এই যে এখন হলুদটা, এটা আমি যদি 2টা এর কাছাকাছি নিতাম, তাহলে মনে করে ছোট লাগতো। তাহলে এটা মনে করে আমরা বললাম যে এটা তাহলে 1 ন্যানোসেকেন্ড লাগবে এখন, 1 ন্যানো। তাহলে এখন কত, তাহলে এটা 9 হয়ে যাবে না? জি স্যার, 9। তাহলে দেখো আমরা এইটা একটা করতে পারি, আর একটা কি করতে পারি। কিন্তু দেখো এইটা করতে গেলে কি হবে, আমাদের তাতে আবার আমাদের প্লেসমেন্ট চেঞ্জ করতে হচ্ছে না? আমাদের আবার এই যে 2 নম্বর ব্লক আবার কোন জায়গায় যাবে সেটা আবার কাছাকাছি আনতে গেলে তো আবার আমাদেরকে এটা আবার আমাদের প্লেসমেন্ট, এটা যেখানে প্লেস করেছিল সেখান থেকে চেঞ্জ করে নতুন জায়গায় বসাতে হবে। তাহলে তো আরেকটা প্লেসমেন্ট হয়ে যাবে, কিন্তু তা তো আমরা করতে পারি না, আমরা তো অলরেডি করে ফেলেছি। সেটা প্লেসমেন্ট তো চেঞ্জ করা যাবে না, শুধু ওয়্যারটা চেঞ্জ করা যাবে। তাহলে আর কি করা যায় বলো তো? তাহলে এটা করা যাবে না। উপরেরটা স্যার একটু ডিলে করা যায় স্যার। উপরেরটা তাহলে ডিলে করতে হবে। আর না, এইটা আরেকটা করা যায়, এটাকে ফাস্ট করতে গেলে কি করতে হয়, এই ওয়্যারটাকে চেঞ্জ করা যায় না? একটু দেখো তো। স্যার ওয়্যারের কি ক্রস সেকশন কি ওয়্যারের ক্রস সেকশন যদি আমরা একটু বাড়াই দিই, তাহলে এটা রেজিস্ট্যান্স কমে না? জি স্যার। তাহলে একটু ফাস্ট হয়ে যাবে না, সিগন্যালটা তাড়াতাড়ি ফ্লো করবে। জি স্যার। কিন্তু সেই ক্ষেত্রে আবার আমাদের দেখতে হবে যে ওই যে চ্যানেলের ভিতর দিয়ে আমরা তারটা নিয়েছি, সেখানে চ্যানেলের জায়গা আছে কিনা। এই গত লাস্ট ক্লাসে পড়লাম না আমরা, ওই যে ওয়েট, কত ওয়েট আছে ওখানে, কি তুমি একটু বড় তার নিতে পারবা কিনা। মনে করো নর্মাল ওয়েট আমরা 1 ধরি, এখানে তার থেকে ডাবল সাইজের তার কি ওখান থেকে নেওয়া যাবে, সেটা দেখতে হবে আবার, তাই না? তার মানে এটাও একটা প্রবলেম আকারে দেখা যায়। বাট সামটাইমস আমাদেরকে আবার এরকম ব্যাকে গিয়ে দেখো এই জিনিসগুলি তখন আবার ম্যানুয়ালি করতে হয়। নর্মালি তোমার যে তুমি যে ক্যাডেন্স দিয়ে তুমি অপারেট করে ফেলবে, বলে অটোমেটিক করে ফেলে, এগুলো সব প্লেসমেন্ট হয়ে যাবে, কিন্তু প্লেসমেন্ট এবং রাউটিং হয়ে যায় অটোমেটিক। কিন্তু তারপরে যে টাইমিং ক্লোজার পরে তুমি যদি এই সমস্ত প্রবলেম দেখো, তখন তোমাকে আবার ম্যানুয়ালি ওইটাকে রাউটিং করতে হবে। মনে করো তোমার রাউটিংটা এখানে হয়েছিল, এখন তোমাকে একটা মোটা করতে হবে। আবার অনেক সময় হতে পারে যে তুমি আবার প্লেসমেন্টটাও চেঞ্জ করতে হবে, এই 2 নম্বরটা ব্লকটাকে আবার এই 3-এর কাছাকাছি আনতে হবে। এটা তখন ম্যানুয়ালি করতে হয়, আগে অটোমেটিক করার পরে তারপরে আবার ম্যানুয়ালি অনেক সময় এফিসিয়েন্টলি করার জন্য করতে হবে তোমার। তাহলে একটা দেখলাম, এটা আরেকজনে যে একটু আগে বললো কে জানি, যে আমরা যদি স্যার এটা করতে না করতে পারি তাহলে হোয়াট হ্যাপেন। তো তাহলে আমরা কি করতে হবে, এটা আমরা চেঞ্জ করতে পারি না মনে করো 2 নম্বর লাইনটা, তাহলে হোয়াট আর আদার অল্টারনেট হলো, তাহলে তোমাকে 2 নম্বর না, ওই উপরের এই সিগন্যালটাকে ডিলে করে দেওয়া, উপরেরটাকে ডিলে করা। উপরেরটা ডিলে করবে কি করে? স্যার বাফার ইউজ করতে পারি স্যার। বাফার ইউজ করতে হবে। তাহলে এখানে তোমাকে ইনভার্টার লাগাতে হবে, একটা 2টা লাগাতে হবে না? জি স্যার। 2টা না দিলে আবার সিগন্যাল উল্টে যাবে। তুমি যদি একটা ইনভার্টার দাও, তাহলে এখানকার 1টা 0, 0টা 1 হয়ে যাবে, কিন্তু 2টা দিলে তোমার 1টা 1ই থাকবে। এটা দুটা ইনভার্টার লাগাতে হবে। তাও যদি তুমি কমাতে না পারো, তাহলে এই যে ইনভার্টারের গুলি রেজিস্ট্যান্স আর সাইজ চেঞ্জ করতে হবে। রেজিস্ট্যান্স, ইনভার্টারের ভিতরে যে কি বলে ট্রানজিস্টরের সাইজকে ছোট বড় করে তোমাকে এটা টাইম ডিলে করাতে হবে, করে তখন তোমাকে এইটাকে 10 ন্যানোসেকেন্ডে যেন এখানে আসে, রাইট? জি স্যার। বুঝতে পেরেছো?
তো দিস ইজ দ্য, এইটাই হলো আসলে টাইমিং ক্লোজারের কাজ। এই চ্যাপ্টারের মেইন ফাংশন হলো এটা। এখন দেখো আমরা এখানে কি করি, কিছু কিছু টার্ম আছে আমরা শিখব, এগুলি সব লিটারেচার আছে পুরো, এখানে কি কি আছে এটা পড়ে দেখো। টাইমিং অ্যানালিসিস আমরা এটাই যাব এখনই, স্ট্যান্ড পারফরমেন্স কনস্ট্যান্ট। এই যে তারপরে আবার ফ্লিপ ফ্লপ থাকে, অনেক সময় ফ্লিপ ফ্লপ থাকলে সেটা তো আবার মেমোরিতে থেকে যায়। আমরা কম্বিনেশনাল সার্কিট, যখন আমরা টোটাল সার্কিটটা দেখব তখন আমাদের সবকিছু কনসিডার করতে হবে, কম্বিনেশনাল সার্কিট অ্যান্ড সিকোয়েন্সিয়াল সার্কিট সব মিলায়ে তো তোমার আমাদের টোটাল সার্কিটটা হবে। দেখো আমাদের কি কি জিনিস দেখতে হবে। একটা হচ্ছে গেট ডিলে। গেট ডিলে, মেন ডিলে কোনটা কোনটা? গেট ডিলে মানে যে তুমি অ্যান্ড গেট অর গেট যেগুলি ওখানে ওর ভিতরে তোমার লেআউটের ভিতরে যে ডিলেটা হবে দ্যাট ইজ কল্ড গেট ডিলে। আর একটা হচ্ছে ওয়্যার ডিলে। ওয়্যার ডিলে যে একটু আগে আমরা দেখলাম যে লাইনটাতে কানেকশন হবে একটা ব্লক থেকে আর একটা ব্লকের ভিতরে যে লাইন, এটা এরকম ঘুরে এখানে কানেকশন দিলে এখানে যে ওয়্যার লেন্থের উপর ডিপেন্ড করে যেটা বা সাইজের উপরে, দ্যাটস কল্ড ওয়্যার ডিলে। আর হচ্ছে ক্লক স্কুই। স্কিউ হচ্ছে যে তুমি, আমরা নর্মালি কি করি, আমরা ক্লকটাকে ধরে নেই যে ক্লকটা আমরা এইভাবে উঠাই, ধরে নিই যে ক্লকটা এখান থেকে 0 ছিল, এরকম সোজা উঠে আবার এরকম গিয়ে আবার এরকম নামবে, হ্যাঁ এরকম ধরে নিই না আমরা। বাট রিয়েল ক্লক তো আসলে এরকম হয় না। রিয়েল ক্লকটা দেখা যায় যে এই যে এরকম 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 উঠতে উঠতে একটু সময় লাগে এরকম, আবার এখান থেকে নামে, আবার যদি এখান থেকে নামে তাহলে আবার এখানে একটু বাঁকা হয়ে নামে, তারপর আবার এখানে থাকলো এরকম বাঁকা হয়ে যায় না? এটাকে বলে ক্লক স্কিউ। তাহলে এখানে দেখো এখানে টাইম ডিলে হয়ে যায়। এখান থেকে তুমি যদি এখানে একটা টাইম ডিলে হয়ে যায়, এখানে টাইম ডিলে হয়, এই যে এগুলিও কনসিডার করতে হবে। তারপরে নিড টু কুইকলি এস্টিমেট দ্য সিকোয়েন্সিয়াল সার্কিট টাইমিং। সিকোয়েন্সিয়াল সার্কিট ইজ ভেরি ডেঞ্জারাস, কারণ ওখানে তোমার যে মেমোরিতে ডেটা থেকে যায়, ওই মেমোরি ডেটা তুমি পরেরটা গিয়ে তুমি এটা যদি প্রসেস করতে দেরি করে তাহলে তো তোমার ওই ডেটাটাই নিয়ে চলে যাবে সে বারবার, রাইট? পরের কম্বিনেশনাল লজিক, সো দ্যাট ইজ ডেঞ্জারাস। এখানে আমরা এই যে অ্যানালিসিস করতে গেলে আমাদের কিছু এটা এখানে বলেছে স্ট্যাটিক টাইমিং অ্যানালিসিস। আচ্ছা এনিওয়ে আমরা ওটা ধরবো না, স্ট্যাটিক টাইমিং অ্যানালিসিস আমরা করছি, আমরা ডাইনামিক অ্যানালিসিস আর করছি না। স্ট্যাটিকটা করতে গেলে আমাদের যেটা ডাইনামিক মানে কি, যে যখন সার্কিট, আমরা এই যে একটু আগে যেটা বললাম, এই যে এইটা তো আমরা দেখো এটা কখন হয়, এটা আমরা তো আগে থেকে অ্যানালিসিস করে নেব যে এইটা, এই যে লেআউটটা এইটার ভিতরে প্রসেস হতে কত টাইম লাগে, 5 ন্যানোসেকেন্ড। তারপরে এতটুকু তারের যদি লেন্থ হয় তাহলে সেই তারের ভিতর দিয়ে কতটা টাইম লাগবে, সেটা আমরা আগে থেকেই তো হিসাব আমাদের করতে হবে, রাইট? এটা ফিক্স, কিন্তু এটাকে আমরা বলছি স্ট্যাটিক অ্যানালিসিস। কিন্তু দেখা যায় যে যখন সার্কিটটা অপারেট করে তখন এটা কিছুটা চেঞ্জ হতে পারে আবার। যেমন ধরো তোমার এই যে এই সার্কিটটা গরম হয়ে যাবে না, সার্কিটে যদি অনেকক্ষণ রান করে, যদি গরম হয়ে যায়, এটা তারটা গরম হয়ে যাবে, গরম হয়ে গেলে তখন ওটাকে একটা হিট জেনারেট করে, ওটার ভিতরে তখন হিট জেনারেট করলে তখন ওটা রেজিস্টিভ হয়ে যাবে, রেজিস্ট্যান্স বেশি হয়ে গেলে তখন কারেন্ট আর একটু স্লো হয়ে যাবে সার্কিট। ওইটাকে আমরা ধরছি না আর এখানে, মানে ডাইনামিক যে, মানে যখন এটা কন্টিনিউয়াসলি রান করবে তখন যে প্রবলেমগুলি হবে ওইটাকে আমরা কনসিডার করছি না, আমরা ধরে নিচ্ছি যে ওটা ফিক্স থাকবে, ওইটাই, আর ওইটার ইফেক্টটা খুব সিভিয়ার না, খুব একটা বেশি ইফেক্ট হবে না। এই জন্য আমরা যেটা অ্যানালিসিস করছি সেটা হলো স্ট্যাটিক, মানে আমরা নর্মাল, আমরা আইডিয়াল কন্ডিশন বলতে পারো, এটা ধরে আমরা এখন অ্যানালিসিস করছি, এই জন্য স্ট্যাটিক টাইমিং অ্যানালিসিস বলছি আমরা এটাকে, নট ডাইনামিক। তো এটা করতে গেলে আমাদের যে কিছু একটা ডিফারেন্ট কিছু টার্ম লাগবে আমাদের, সেটা টার্মের একটা টার্ম হলো এই যে RAT, এখানে আছে RAT, রিকোয়ার্ড অ্যারাইভেল টাইম। রিকোয়ার্ড অ্যারাইভেল টাইম মানে নাম শুনে বুঝতে পারছো, রিকোয়ার্ড অ্যারাইভেল টাইম
আর হলো অ্যাকচুয়াল অ্যারাইভেল টাইম। তা আমি একটু আগে ওখানে বলে দিয়েছি, তুমি কিন্তু খেয়াল করেছো যে আমরা এই যে এখানে বলেছি যে এখানে কতক্ষণ পরে এখানে আসার কথা, এখানে আসার কথা হলো 10 ন্যানোসেকেন্ড পরে, কিন্তু এখানে চলে আসছে সে 7 ন্যানোসেকেন্ডে। তাহলে মানে সে অ্যাকচুয়ালি চলে এসেছে এইটাই, তাহলে এটা অ্যাকচুয়াল অ্যারাইভেল টাইম AAT। আর এটা হচ্ছে রিকোয়ার্ড অ্যারাইভেল টাইম, আমাদের 10 ন্যানোসেকেন্ড পরে আসার কথা ছিল, কিন্তু এইটা 7-এ চলে আসছে। আর নিচেরটাই কি, নিচেরটাই ছিল আমাদের কত জানি 8 + 3 নাকি 2 10। তাহলে এটার আমাদের অ্যারাইভেল, এই দুটো সেম। এটা হলো আমাদের অ্যাকচুয়াল অ্যারাইভেল টাইম ও 10, নিচেরটা এটা অ্যাকচুয়াল অ্যারাইভেল টাইম ও 10, আবার রিকোয়ার্ড অ্যারাইভেল টাইম ইজ গুড, রাইট। তো এখন আমাদের কাজ হবে এই দুইটা যেন সবসময় মিনিমাইজ থাকে, 0 হলে সব থেকে ভালো, ওয়েট করতে হবে না, মানে আসার সাথে সাথেই কাজ শুরু করবে। কিন্তু যদি তুমি এটা আগে চলে আসে তো ওয়েট করতে হবে, রাইট, আর একটা সিগন্যালের জন্য ওয়েট করতে হয়। তো ওয়েটিং ইজ নট সো গুড। সো এটাকে বলে আসছে তাহলে অ্যাকচুয়াল অ্যারাইভেল টাইম কি, হ্যাঁ, তাহলে আমরা এটা দেখলাম দুটো জিনিস, অ্যাকচুয়াল অ্যারাইভেল টাইম আর রিকোয়ার্ড অ্যারাইভেল টাইম। আর এই দুটার ভিতরে যে ডিফারেন্স হয় সেই ডিফারেন্সটাকে বলে স্লাক। এই যে স্লাক, দুই রকম স্লাক, নেগেটিভ আর পজিটিভ অফকোর্স, কারণ দুইটা কোনটা আগে পরে সেটার উপর ডিপেন্ড করে। এটার যদি দেখো এই যে এখানে বলা আছে, যদি রিকোয়ার্ড অ্যারাইভেল টাইমটা বড় হয় তাহলে হবে পজিটিভ স্লাক, আর যদি রিকোয়ার্ড অ্যারাইভেল টাইমটা ছোট হয় তাহলে হবে নেগেটিভ স্লাক। এই যে এখান থেকে, এই ইকুয়েশন থেকে বুঝতে পেরেছো সবাই এটুকু? জি স্যার। গুড। এখন আমরা একটা সার্কিট দেখি, রিয়েল সার্কিট কিভাবে অ্যানালিসিস করে এরা। দেখো এখানে এটা একটা কম্বিনেশনাল সার্কিট আছে। এখানে বলা আছে যে এখানে ধরো কতগুলি ABC 3টা সিগন্যালের এখানে হলো স্টার্টিং টাইম, এখান থেকে সিগন্যালটা অ্যাপ্লাই করা আছে, কিন্তু এই সিগন্যালটা ধরো অ্যাপ্লাই করার পরে কিছুটা ওয়্যার আছে, ওয়্যারটার লেন্থ আছে একটু বেশি, সেজন্য এটা দেখো এখানে ওয়্যারে কিছুটা টাইম ডিলে হয়। এটা 0.15 দিয়েছে, এটা ন্যানো সেকেন্ড হতে পারে, মিলি সেকেন্ড হতে পারে, এটা ডিপেন্ডিং অন দ্য সাইজ, ডিপেন্ডিং অন দ্য কি বলে টেকনোলজি নোড। তাহলে এটা তো আর আমরা টাইমটাকে ই করবো না, আমরা ন্যানো সেকেন্ড মিলি সেকেন্ড এটা বলবো না, এটা ডিপেন্ড করবে এটা তুমি এই ট্রানজিস্টরটা কত সাইজে তৈরি করেছো, মিলিমিটারে নাকি মাইক্রোমিটার নাকি ন্যানোমিটার সাইজে তৈরি করেছো। কারণ এটা যদি মাইক্রোমিটারে তো ন্যানোমিটারে তৈরি করো তাহলে ওয়্যারটাও ন্যানোমিটার হবে, তাহলে এটা টাইমটাও ছোট হয়ে যাবে। আবার এটা যদি বড় করো তাহলে টাইমটা বড় হয়ে যাবে, সেটা এখানে মিন করেছে। এই জন্য কোনো দেখো ইউনিট দেয়, এটা জাস্ট একটা উইদাউট ইউনিটে। তাহলে এখানে যদি আমরা 0.15 যদি হয়, এই যে ওয়্যারের টাইম ডিলে এখান থেকে এই পর্যন্ত টাইম ডিলে, আর এখান থেকে দেখো এখান থেকে এই পর্যন্ত আবার 0.2, এর আউটপুটের থেকে এই পর্যন্ত 0.2, তারপর এখান থেকে এই পর্যন্ত 0.25, তারপর এখান থেকে আবার এই পর্যন্ত হলো 0.03, কিন্তু এখানে দেখো আবার এখান থেকে এই পর্যন্ত কিন্তু আবার 0.01। তার মানে ইনভার্টার থেকে বেরোনোর সাথে সাথেই এই অ্যান্ড গেটে চলে গেছে, যার ফলে দেয়ার ইজ নট মাচ ডিলে, টাইম ডিলে। কিন্তু এই অর গেটে যাওয়ার জন্য এটা একটু ওয়েট করেছে, বাট ওয়্যারটা মনে হয় একটু লেন্থি, যার ফলে তোমার টাইমটা 0.3 সেকেন্ড লাগে। আবার এখানে দেখো এই যে এই ওয়্যারটা যদিও এখানে 0.15, আর এই যে এখান থেকে এই পর্যন্ত কিন্তু 0.1, মানে মনে হচ্ছে যে এই ওয়্যারটা বড় আর এই ওয়্যারটা ছোট, তাহলে এখানে কেন বেশি টাইম লাগলো এখানে কম লাগলো। এটা আসলে আমাদের এটা জাস্ট এটা কি বলে নর্মালি এটা তো আর মেপে দেওয়া হয়নি। দেখো এটা 0.1, এটা আর এটা সেম, অথচ লেন্থ এর থেকে অর্ধেকেরও কম, রাইট। আমরা ওইটা হিসাব করবো না, এটা হলো জাস্ট আমাদেরকে বোঝানোর জন্য, আমাদের বোঝার জন্য যে এইখানে একটা টাইম ডিলে আছে এখানে। তাহলে এরকম টাইম ডিলে থাকে, তাহলে দেখো তারপর আবার এই যে এখন লজিকের ভিতরেও কিন্তু একটা টাইম ডিলে থাকবে, হ্যাঁ। লজিকের এখানে কিন্তু দেওয়া নাই, এখানে কিন্তু দেখো এই যে উপরের ফিগারে শুধুমাত্র ওয়্যার ডিলেগুলি দেওয়া আছে,
যে এই ওয়্যারে ডিলে এতটা, এই ওয়্যারে ডিলে, এই ওয়্যার, কিন্তু এই এর ভিতরে তো একটা টাইম ডিলে হয়, এটা করতে টাইম লাগবে না? জি স্যার। লাগবে। হ্যাঁ, সেইটা দেওয়া আছে যে এই যে এর ভিতরে যে একটা এই এই কি বলে, এই অ্যান্ড গেটটার নাম হলো ওয়াই অ্যান্ড গেট। আর এই যে প্যারেনথেসিস দিয়ে ওর ভিতরে যে টু দেওয়া আছে, এই টুটা আসলে টাইম। এই টাইমটা হলো এই লজিক গেট, এই লেআউটের ভিতরে এই যে ইনপুটটা ডেটা আসার পরে এটা এটা 2 টাইমস লাগবে এটা প্রসেস, 2 ন্যানো সেকেন্ড বা 2 মাইক্রো সেকেন্ড যেটাই হোক না কেন, এটা 2 যে ইউনিট হবে তার 2 ইউনিট অফ হবে। ওয়ারে লাগলো 0.1, ওয়ারে এখানে লাগলো 2, কত বেশি, 10-20 টাইমস বেশি, কত বন্ধু বন্ধু, আর এটা আমরা হিসাব করি এই যে 0.1 হলে এখানে 0.1, এটা 2 যদি আনতে হয় তাহলে 220 দিয়ে মাল্টিপ্লাই, 20 টাইমস বেশি লাগবে না এখানে দেখছো প্রসেস হতে। এই যে এটা করে এটা অর গেটের ভিতরে অর করে যে টাইমটা লাগবে এটা প্রসেস করে আউটপুট বের হতে লাগবে 20 টাইমস দেন দ্য টাইম অফ দ্য ওয়্যার। এটা বুঝতে পেরেছো? জি স্যার। রাইট। তাহলে এই যে এখানে যে এই যে ব্র্যাকেটের ভিতরে যে দেওয়া জিনিসগুলি দেওয়া আছে, যে এখানে এখানে ইনভার্টারে লাগে 1 ইউনিট অফ টাইম, এখানে লাগে ইউনিট, এখানে 2 ইউনিট, এরকম টাইম এই লজিকের ভিতরে প্রসেস হতে, লেআউটের ভিতরে এগুলি সব লেআউট। এটা or gate and gate inverter. So this is the time for processing the data. আর এই ডেটাগুলি ট্রান্সফার একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, যেমন এই যে এখান থেকে যদি এখানে 25 ইউনিট হবে, এগুলি এগুলি কোনটায় কত টাইম, কিন্তু এটাও তো তোমাকে মানে হলো যে সাইজ ধরো কত হলে বা এটার সাইজ কত হলে তোমার এই টাইম ডিলে কত হবে, রাইট? টাইম ডিলে এখানে একটা চার্ট থাকে, সেই চার্ট থেকে নেওয়া যায়। যদি না দেওয়া থাকে, যখন তুমি তখন ওই যে কোন হোয়াট কাইন্ড অফ মেটেরিয়াল তার উপর ডিপেন্ড করবে। এটা মনে করো তুমি কপার হলে একরকম লাগবে, আবার এটা প্লাটিনাম হলে তো অনেক কম লাগবে। টাইম ডিলেটা তোমাকে এগুলি দেওয়া থাকতে হবে অথবা চার্ট থাকতে হবে। সেই চার্ট থেকে তুমি নিয়ে নিতে হবে। আমাদের এই টাইম না থাকে কতটা টাইম লাগবে পড়ি নাই না, তোমরা পড়েছো, তোমরা তো 4-2 ওই যে আমরা টাইম ডিলে বের করেছিলাম না, ওই যে কি বলে এলমোর ডিলে মডেল স্যার। ডিলে এইটা আমরা বের করি নাই। ওয়্যারটা হলো চার্ট দেওয়া ম্যানুফ্যাকচারার থেকে কি কি পরিমাণ ওয়্যার, সেটা ওটা আমাদের বের করার কোনো উপায়ও নাই বা নাই, কিন্তু আমরা কত ওয়্যার টাইম দিলে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। এখনটা যদি দেওয়া থাকে তাহলে আমরা এখন ওই লজিক গেট দিয়ে এখন ওই টাইমগুলি দিয়ে যেগুলি যেখানে টাইম, সেই টাইমগুলি দিয়ে দেখো একটা চার্ট তৈরি করেছে এখানে, এই যে নিচে। এখান থেকে আমরা ওই যে বের ফেলবো, ওই যে অ্যাকচুয়াল অ্যারাইভেল টাইম আর হলো রিকোয়ারেবল টাইম, রাইট? আমরা এখন এই যে এখানে দেখি আমরা অ্যাকচুয়াল অ্যারাইভেলটা আমরা সিগন্যালটা এখানে টাইম 0-তে আমরা সিগন্যালটা করেছি, রাইট? স্টার্টিং টাইম হলো কতক্ষণ পরে কোন পয়েন্টে পৌঁছাবে দেখো তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারবে। স্টার্টিং থেকে কোনো ডিলে ছাড়াই কি এতে আসছে? ও সরি, ওরা
এখানে যদি আমরা স্টার্টিং ধরি, এখান থেকে তো আমরা কোনো টাইম নেই নাই, অতএব জিরো ডিলে পর্যন্ত, জিরো ডিলে সি পর্যন্ত, মানে এখানে এই লাইনে আমরা মনে করি স্টার্টিং, সো নিয়ার ইজ নো টাইম ডিলে আপ টু এ ডিলে, এখানে জিরো ডিলে, এখানে জিরো ডিলে। তারপরে বি থেকে এ পর্যন্ত যেতে একটা ডিলে সেটা ড্র করেছে, এ থেকে জিরো ডিলে এ পর্যন্ত যেতে। এখানে এস থেকে সি তে 0.6 কেন দিয়েছে? হ্যাঁ, সেটাই আমি দেখতে পাচ্ছি এখন। ওই যে দেখি এখানে কেন দিয়েছে। ও তার মানে তাহলে এটা আসলে দেওয়া থাকবে যে দেখো, তাহলে মানে এই সি পয়েন্টটা একটু দূরে, যার ফলে এখানে যদিও এ বি সি একই লেভেলে দেখাচ্ছে, আসলে মনে করো এই সিটা ওখানে না, সিটা আসলে ওখানে নাই, রাইট? সিটা মেবি ধরো তুমি হয়তো বা এরকম অনেক কাছাকাছি, এইখানে ধরো সি, এখানে হলো সিটা, আর যদি এখানে সি থাকে তাহলে এই স্টার্টিং থেকে এই পর্যন্ত এই লাইনে একটা টাইম ডিলে থাকবে, তো এই লাইন এই পর্যন্ত, বুঝছো? এখানে হলো সি পয়েন্ট, আর সি থেকে এই পর্যন্ত যেতে যেতে 0.1 দেওয়া আছে, কিন্তু সিটা ধরে নাও যে তুমি এটা অনেক দূরের পয়েন্ট, এইখানে আবার বলে দিচ্ছে যে 0.06, তার মানে এখানে একটা টাইম ডিলে হবে না, এটা বলে দিয়েছে বইতে, বুঝছো? কারণ এখানে তো বলে নাই কিছু, এইখান তো বি থেকে পর্যন্ত বলেছে, এ থেকে বলেছে, কিন্তু এ আর বি আর সি তে আসতে কত কিন্তু বলা ছিল না, কিন্তু এখন বলেছে যে স্টার্টিং থেকে একটু পরে এখানে এ তে আসবে, ইমিডিয়েটলি এখানে আসবে, বি তেও আসবে, কিন্তু আসতে একটু সময় লাগবে। এমন হতে পারে যে এই সির এখানে হয়তো বা কোনো গেট লাগানো থাকতে পারে, যেটা আমরা জানি না এখন, বুঝছো? এমন হতে পারে যে এখানে একটা ইনভার্টার বা বাফার আছে কিছু একটা, তাই না? জি স্যার। তাহলে সেখানে তার জন্য 0.06 একটা টাইম ডিলে আছে। এনিওয়ে, তাই এটা বলেই দিয়েছে, এটা হলো, এটা তো গিভেন, আমরা তো আর বসাই নাই কিছু। এখন আমরা এখান থেকে এই চার্ট থেকে আমাদেরকে বের করতে হবে যে তাহলে এইরকম যদি আমরা এখন স্টার্টিংটাকে আমরা জিরো ধরি, তাহলে আমাদের এই প্রতিটা পয়েন্টের অ্যাকচুয়াল অ্যারাইভেল টাইমটা কত হবে, সেই অ্যারাইভেল টাইমটা আমরা কি করে বের করবো? তাহলে ওইটা আগে আমরা করেছি যেরকম, এই যে এখানে যদি আমরা স্টার্ট ধরি, তাহলে দেখো এখানে আমাদের এখানে টাইম এটা এ পর্যন্ত জিরো, তাহলে এখানে যদি জিরো হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত যেতে আমাদের কত লাগবে, এখান থেকে এই মাথায় যেতে কত লাগবে, পয়েন্ট এইটাই লাগবে, 0.15 লাগবে এই আগের মাথায়, আর এই তাহলে এই মাথায় আসতে কত লাগবে? স্যার +2 অ্যাড হবে ক্লাস আছে স্যার, আমাদের স্যার ক্লাস আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ঠিক আছে, আমরা এখন স্টাডি করি না, ওকে আমরা স্টপ করি এখন। ওকে স্যার, সি ইউ নেক্সট ক্লাস। ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, আর যাদের ক্লাস নেই তারা একটু প্রশ্ন করতে পারো, কিন্তু আমরা এর পরে আর যাবো না।